লাল হয়ে গেছে পুরো হাত, প্রচন্ড ব্যথা করছে আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এখানে সবে মাত্র স্নোফল হয়েছে, পুরো ফ্রেশ বরফ চারিদিকে। এই সেলা টানেল চত্বরেই যে এতটা বরফ দেখতে পেয়ে যাব মোটেও আশা করিনি। চন্দন আর গৌরব তো বরফ দেখতে পেয়ে একদম উঠে পড়ে লেগেছে, ওরা থামছেই না। আরে বাপরে, দেখি আমিও একটু খেলি ওদের সাথে বরফ নিয়ে। পুরো চত্বরে যেহেতু স্নোফল হয়েছে, এই মুহূর্তে চারিদিকে শুধু বরফ আর বরফ। এই ফলসটা কি যে দারুণ, সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরা এটাকে জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর দেখতে। চারিদিকে মাউন্টেন, মাঝে ওয়াটারফল, এই দিকটায় নদী, অসম্ভব রকমের একটা ভালো দৃশ্য। জনপ্রতি মাত্র 12,000 টাকায় পশ্চিমবঙ্গ থেকে অরুণাচল প্রদেশ ভ্রমণ করার জন্য আমরা 3 জন গতকাল সকালে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার দিরাং শহরে এসেছিলাম। তারপর গতকাল সারাদিন আমরা দিরাংয়ের বিভিন্ন সাইট সিন যেমন মান্ডালা টপ, দিরাং জং, দিরাং মার্কেট আর শান্তি ভ্যালি সহ বিভিন্ন এলাকা ভ্রমণ করেছিলাম। তারপর 8,500 টাকায় 7 জন যাওয়া যাবে এমন একটি গাড়ি বুক করেছিলাম, যেটা আজ সকালে আমাদের হোটেল থেকে সবাইকে পিক করে অরুণাচলের বিখ্যাত শহর তাওয়াংয়ে নিয়ে যাবে। যাওয়ার পথে আমরা দেখব নুকমাদুং ওয়ার মেমোরিয়াল, সেলা টানেল, সেলা লেক, যশবন্তগড় মেমোরিয়াল, চাং ফলস, আরো অনেক কিছু। এবার আপনি হয়তো ভাবছেন আমরা আছি মোট 3 জন, তাহলে 7 জন যাওয়া যাবে এমন গাড়ি কেন বুক করেছি? সেই উত্তরটা একটু পরে দিচ্ছি। আপাতত এটা জেনে নিন, গুয়াহাটি থেকে বাসে দিরাং আসা আমাদের অরুণাচল ভ্রমণ করার বিষয়টাকে আরো অনেক সহজ আর সস্তা করে দিয়েছে। যাই হোক, আজ সকালে আমাদের গাড়ি আসার আগে আমাদের ইচ্ছে আছে আমরা আমাদের হোটেলের কাছে থাকা পিডিএল মনেস্ট্রি বা দিরাং মনেস্ট্রি ভ্রমণ করে আসবো। তারপর গাড়িতে চড়ে রওনা দেবো তাওয়াংয়ের দিকে। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল খুব বাজে একটা ব্যাপার হলো, প্রত্যেকদিন আমাদের খুব সকালেই ঘুম ভেঙে যায়, কিন্তু আজ কি হলো কে জানে। ঘুমটা ভাঙলো মোটামুটি 3:30-4টের দিকে, আর তারপর আবার ঘুম ভাঙলো যখন, তখন ঘড়িতে দেখছি 6:30। এবার আমরা 5:30টায় উঠলে তবেই এখানে যে মনেস্ট্রিটা রয়েছে সেই মনেস্ট্রিটা অব্দি যেতে পারতাম, কারণ 7:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। যেহেতু ঘুমটা লেট ভাঙলো, তাই এই মনেস্ট্রিটাতে হয়তো আর যাওয়া হবে না। দেখাচ্ছি বাইরে বেরিয়ে, ঠিক এই জায়গাটায় আছে মনেস্ট্রিটা। এই মনেস্ট্রিটা যাওয়ার কথা ছিল, হেঁটে হেঁটে আমরা যেতাম, সময় লাগার কথা ছিল মোটামুটি 8 ঘন্টা যেতে, 8 ঘন্টা আসতে, 1 ঘন্টা কিছুটা সময় হাতে রাখলে মোটামুটি ঘন্টা দেড়। কিন্তু এখন তো আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই, কারণ 7:30টার মধ্যে আমরা যে গাড়িটা বুক করেছি সেটা বোমডিলার থেকে বেরিয়ে গেছে, সেটা এখানে চলে আসবে। এবার লেট হয়ে গেলে ওইদিকে তাওয়াং পৌঁছতে যে সাইট সিন গুলো আছে সেগুলো আমরা কভার করতে পারবো না। মনে হচ্ছে এই মনেস্ট্রিটা আজকে মিস হয়ে গেল। আপনারা একটু অ্যালার্ম দিয়ে ঘুমোবেন যদি এখানে থাকছেন, মানে পরের দিন সকালে যদি প্ল্যান থাকে এটা কভার করার। কিছু করার নেই, মেনে নিতেই হবে। আর এখন ফটাফট রেডি হয়ে নিতে হবে, কারণ অলরেডি 6:30 বেজে গেছে, 7:30টার মধ্যে গাড়িটাও চলে আসবে। মোটামুটি ভাবে আমাদের এখন বেরোনোর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, লাগেজ টাগেজ সব গুটিয়ে নেওয়া হচ্ছে। চন্দন, হ্যাঁ মোটামুটি রেডি কিনা? হ্যাঁ সব রেডি। আচ্ছা, দেখে নে কোনো কিছু যেন থেকে না যায়। হ্যাঁ না, সবই নিয়ে নিলাম দেখে। কালকে আমরা এই হোমস্টেতে ছিলাম সারা রাত, সকালবেলা এটা মিস করে গেছি, কিছু তো করার নেই। আমাদেরকে ফটাফট আমাদের ব্রেকফাস্টটাও এখানে সারতে হবে, যার জন্য আমাদের কাছে আছে ব্রেড, জ্যাম আর কিছু ফ্রুটস, সেগুলো খেয়েই যাবো। ড্রাইভার দাদা কলও করেছিলেন এর মাঝে, 7:15 বাজে, তিনি বললেন অলরেডি তিনি দিরাং পৌঁছে গেছেন। এবার দিরাঙে এসে আমরা যেটা করেছিলাম, বাস থেকে আমরা যখন দিরাং পৌঁছলাম, তারপরে বাসেই যারা প্যাসেঞ্জার ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 2 জন লেডিকে পেয়েছিলাম যারা আমাদের সাথে শেয়ারিং এ ঘুরে বেড়ানোর জন্য ইন্টারেস্টেড ছিলেন। তো তাদেরকে আমরা বললাম ঠিক আছে, আমাদেরও কস্টিং কম হবে, একসাথেই ঘুরি। তো কালকে সাইট সিইং ওনাদের 2 জনের সাথে করেছিলাম। আরো 2 জন ছিলেন যাদের সাথে আমাদের দেখা হয় সন্ধেবেলায়, যে দিরাং মার্কেট রয়েছে সেখানে। দিরাং মার্কেটে এবার ওনাদের সাথে দেখা হওয়ার পর ওনাদের বললাম যে তোমরাও কি ইন্টারেস্টেড হবে আমাদের সাথে জার্নিটা করার জন্য শেয়ারিং এ? তো ওনারা বললেন যে হ্যাঁ। তার জন্য আমরা কি করলাম, আজকের যে জার্নিটা হবে সেটা আমরা 7 জন মিলে করব, আর সেটা শেয়ারিং এ। এখানে সিকিমের মতো কিন্তু ট্রাভেল এজেন্সিতে যারা রয়েছেন তারা শেয়ারিং এ অ্যারেঞ্জ করে দেন না, এখানে আপনাকেই অ্যারেঞ্জ করতে হয়, যেটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদের বলে দিলাম, যে বাসে যখন থাকবেন তাদেরকে আপনি পিচিং করতে পারেন, অথবা আরো কিছু মেথড রয়েছে, সেটা আমি ভিডিওতে, যেটা আমাদের ট্যুর গাইড ভিডিও রয়েছে সেই ভিডিওটাতে বলবো। যেহেতু আমাদের মোটামুটি লাগেজ প্যাকিং হয়ে গেছে, আমরা এই হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা নিচে নেমে যাচ্ছি এখন পেয়ারা খেতে খেতে। এই যে ওপরে দাদা গাড়িতে রয়েছেন, এই দাদাই আমাদের লাগেজগুলো প্যাক করে নিচ্ছেন, মানে লাগেজগুলো গাড়িতে তুলে নিচ্ছেন।
এরপর আমরা এই গাড়িতে চেপে যাব। এই দুজনের কথাই বলছিলাম যারা কর্ণাটকা থেকে আছেন আমাদের সাথে আজকের ট্রিপে, একই বাসে এসেছিলাম আমরা। তো এইভাবেই শেয়ারিং জোগাড় করতে হয় এখানে কোনো এজেন্সির থেকে বা ট্যুর এজেন্টরা কিন্তু সেইভাবে শেয়ারিং জোগাড় করে দেয় না। রাস্তায় বৃষ্টি হতে পারে আর স্নোফলও হতে পারে যদি ওয়েদার খারাপ থাকে, তো তার জন্য ওপরে দেখুন সমস্ত কিছু একদম পুরো पैक করে নিয়ে যাচ্ছে। अगर कोई आपसे कांटेक्ट करना चाहता है कि कैब बुक करना हो, रिजर्वेशन करना हो, शेयरिंग पे जाना हो, तो उस केस में अवेलेबल है ना? अवेलेबल है सर। आपका नंबर बता दीजिए एक बार। नंबर है 8257-914-617 8257-914-617 617 जी। और आपका नाम एक बार बता दीजिए। योनतेन योनतेन। योनतेन লোপসন योनतेन जी। ওকে ওকে ভাইয়া, আমরা এবার বেরিয়ে পড়লাম এখান থেকে। দিরাং থেকে বেরিয়ে আমরা রাস্তায় একটা জায়গাতে এসে দাঁড়ালাম, তাওয়াং যাওয়ার রাস্তাতে। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। যারা যারা ব্রেকফাস্ট করতে চায় এখানে ব্রেকফাস্ট করে নিতে পারে। এবার আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই এসেছিলাম তাই আমাদের এখানে ব্রেকফাস্ট করার কিছু নেই, কিন্তু বাকি যে দুইজন কর্ণাটকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন ওনারা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালেন। তো এখানে মোটামুটি আমরা দাঁড়াবো আধ ঘন্টার কাছাকাছি সময়ে। এখন সকাল 8:30। দেখিয়ে দিই এই বাজারটা। এই চত্বরটাও কিন্তু বেশ সুন্দর, আর এখানে অনেকগুলো হোটেলই রয়েছে যেখান থেকে খাবার খাওয়া যেতে পারে। এই চত্বরে এই যে দেখতে পাচ্ছেন জেন্টস লেডিস ওয়াশরুম আছে। এবার এখান থেকে আবার আমরা একটু ওপর দিকে উঠে যাচ্ছি যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আমরা যেহেতু অত্যন্ত বাজেটে ট্রিপ প্ল্যান করছি, তো অত্যন্ত বাজেটে মানে আমাদের টার্গেট হচ্ছে 12,000-এ ট্রিপ পুরোটা কমপ্লিট করা পার পারসন। আর হয়তো আমরা সাকসেসফুল হয়েও যাব। এখনো পর্যন্ত তো বলা যায় যে হ্যাঁ আমরা সাকসেসের খুব কাছে, কিন্তু দেখা যাক ফাইনালি কি হচ্ছে, কিভাবে পুরো এগুলো ম্যানেজ করছি। সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, তা নইলে কিন্তু কিভাবে ম্যানেজ হলো সেটা বুঝে উঠতে পারবেন না। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে আমাদের সর্বপ্রথম স্পট হলো নিউকমাদুং ওয়ার মেমোরিয়াল। 1962 সালে ভারত চীনের যুদ্ধ চলাকালীন 18ই নভেম্বর চীনের সেনাবাহিনীর সাথে লড়াই করার সময় আমাদের 62 ইনফ্যান্ট্রি ব্রিগেডের 42 জন সেনা দেশ রক্ষা করতে নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন। তাদের দেশপ্রেম, সাহস আর আত্মবলিদানকে সম্মান জানিয়ে তাদের স্মৃতিতেই দিরাং বাজার থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এই নিউকমাদুং স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো আমাদের প্রথম পয়েন্ট নুকমাদাং ওয়ার মেমোরিয়াল। তো এবার দেখাই বাইরের থেকে এই ওয়ার মেমোরিয়ালটা কেমন। জায়গাটার সৌন্দর্যটা কিন্তু বেশ সুন্দর, মেন রোডের ধারেই। এখান থেকে তাওয়াং যাওয়ার রাস্তাতে, মানে দিরাং থেকে তাওয়াং যাওয়ার রাস্তাতে এই যে সামনে গেটটা দেখছেন, এটা দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে উঠতে হবে ওপর দিকে। এই যে গেটটা দেখছেন, গেটটা দিয়েই ওপরে উঠে গেলাম। লোকেশনটা খুব সুন্দর, আর এই জায়গাটা বেশ পরিপাটিভাবে সজ্জিত করা আছে। এই সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা চৌটেন। মোটামুটি যদি সামারি করতে হয় তাহলে হলো এই চত্বরটা একটা মেমোরিয়াল আমাদের সেই বীর যোদ্ধাদের জন্য যারা 18ই নভেম্বর 1962 সালে চীনা সেনাবাহিনীর হাতে জান হারিয়েছিলেন। তাদের সেই স্যাক্রিফাইসের জন্যই আজ কিন্তু এই অরুণাচল প্রদেশ ভারতের অংশ। সেই সময় যদি অসীম সাহস নিয়ে যুদ্ধ না করতেন তাহলে হয়তো অরুণাচল প্রদেশের এই অংশটা আমরা কিন্তু আর পেতাম না। অরুণাচল প্রদেশ ভ্রমণের আগে 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাস জানা জরুরি, কারণ এই যুদ্ধের সাথেই এখানকার পাহাড়, গ্রাম ও মানুষের জীবন গভীরভাবে জড়িয়ে আছে। নিউকমাদুং ওয়ার মেমোরিয়াল, জিয়াশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, বুমলা পাস, বোমডিলা ও তাওয়াংয়ের মতো পর্যটন স্থানগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং সেই যুদ্ধে সাহসী সেনাদের দেশপ্রেম আর আত্মত্যাগের স্মৃতি বহন করে। এই কারণে সেই যুদ্ধের ইতিহাস জানা থাকলে এই সমস্ত জায়গাগুলি আরো অর্থবহ হয়ে ওঠে। তাই চলুন 1962 সালের ভারত চীন যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন 1914 সালে সিমলা কনভেনশনে ব্রিটিশ ফরেন সেক্রেটারি স্যার হেনরি ম্যাকমোহন ভারতের পূর্বাংশে 890 কিলোমিটার লম্বা একটা সীমানা রেখা চিহ্নিত করেন। এই রেখা ছিল সেই সময়ের তিব্বত আর নেপার সীমারেখা, যা ম্যাকমোহন লাইন নামেও পরিচিত। 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেলে এই রেখাকেই ভারত নিজের পূর্বাংশের সীমানা হিসেবে মেনে নেয়। কিন্তু 1951 সালে চীন তিব্বত দখল করে নিলে চীন এই ম্যাকমোহন লাইনকে নিজের সীমানা মানতে রাজি হয় না। অন্যদিকে ভারতের পশ্চিম দিকে লাদাখের আকসাই চীন অঞ্চলকে নিজের এলাকা ঘোষণা করে সেখানে চীন রাস্তা নির্মাণ শুরু করে। এই নির্মাণ কাজে ভারত বাধা দিলে 1962 সালের 20 অক্টোবর এই সীমানা বিবাদকে কেন্দ্র করে চীনের সৈন্যদল ভারতের পশ্চিমে আকসাই চীন আর পূর্বে নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অঞ্চল আক্রমণ করে।
মনে রাখবেন সেই সময় অরুণাচল প্রদেশ নেফা নামেই পরিচিত ছিল। পশ্চিমে আকসাই চীন সহ পূর্বে তাওয়াং, রূপা, বমডিলা, তুতিং, গেলিং, মেচুকা, তাতোয়ার, ভলেঙ্গের মতো নেফার বহু এলাকা চলে যায় চীনের দখলে। প্রায় 1 মাস যুদ্ধ চলার পর 1962 সালের 21শে নভেম্বর এই যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে চীনের সেনা নেফা বা আজকের অরুণাচল প্রদেশের এলাকাগুলি খালি করে চলে গেলেও আকসাই চীন রয়ে গেছে এখনো চীনের দখলেই। যাই হোক, যুদ্ধের পরিণতি কখনোই ভালো হয় না। এই যুদ্ধে ভারতের প্রায় 1383 জন সৈন্য শহীদ, 1696 জন নিখোঁজ আর 4000-এর কাছাকাছি সৈন্য চীনের হাতে আটক হয়। অরুণাচলে যে ওয়ার মেমোরিয়ালগুলো রয়েছে সেগুলোতে সেই বীরপুত্রদের আত্মবলিদানের বহু কাহিনী ব্যাখ্যা করা আছে। তো আমরা চলে এলাম এটার ভেতরে, আর ভেতরে আসার পর দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে বুদ্ধিজম কখন এলো, তারপর বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল সাইটগুলোর ব্যাপারে প্রচুর ডিটেল রয়েছে। অরুণাচল সংক্রান্ত বিভিন্ন ধরনের যে ইতিহাস, সেটা বিভিন্ন প্রস্তর যুগের হোক, মানে নব্য প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ, সমস্ত প্রস্তর যুগেরও অনেক স্যাম্পল কালেকশন কিন্তু এখানে রয়েছে, যেগুলো আপনারা এখানে এলে দেখতে পাবেন, যেগুলো কালেক্ট করা হয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন যে ফোর্টগুলো রয়েছে সেগুলোর থেকে। এনকেডিতে ঘটে যাওয়া সেই দুঃখজনক ঘটনার স্মরণেই কিন্তু এখানে এই মেমোরিয়ালটা তৈরি করা। আর্মির স্যাক্রিফাইস আমাদের জীবনে সত্যিই কতটা অবদান রাখে সেটা এই মেমোরিয়ালে না এলে সেভাবে কিন্তু ব্যক্ত করা বা বোঝা খুব কঠিন। এই মেমোরিয়ালে যে ইনফরমেশনগুলো রয়েছে বা এখানে যিনি আর্মির স্টাফ যারা রয়েছেন তারা আমাদেরকে যে ইনফরমেশনগুলো বললেন সেগুলো শুনে সত্যিই মনটা একটু খারাপ হয়ে গেল। আর সাথে আমাদের ভারতীয় আর্মির প্রতি কিন্তু শ্রদ্ধা, রেসপেক্ট যাই বলুন না কেন, অলওয়েজ স্যালিউট। 1962 সালের অক্টোবর মাসে যখন যুদ্ধ শুরু হয়েছিল ভারত আর চীনের মধ্যে, চীন ওপরে তাওয়াং শহর ক্যাপচার করার পর যশবন্তগড়, নুরা, সেলা এগুলো হয়ে নিচের দিকে এনকেডির দিকে আসছিল। এবার ভারতীয় আর্মি সেটা আটকানোর চেষ্টা করে যাচ্ছিল। এই চেষ্টা চলাকালীন এনকেডিতে যে আমাদের ভারতীয় আর্মির সেনারা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যেই কিন্তু এই মেমোরিয়ালটা। এবার আমরা নেমে এলাম নিচে, এবার বেরিয়ে যাব এখান থেকে পরবর্তী গন্তব্যের দিকে। ওপর থেকে যে গাড়িগুলো নামছে, গাড়িগুলোর থেকে কিন্তু বরফ পড়ছে, তার মানে হলো ডেফিনেটলি ওপরে কিন্তু স্নোফল হচ্ছে। আর আমরা এখনো স্নোফলটা দেখতে পাইনি, ওপর দিকে যাচ্ছি, দেখি কি হয়। এখানে একটা আর্মি ক্যাম্প ছিল, আমাদের ড্রাইভার দাদা বললেন ওপরে যেতে দিচ্ছে কিনা একবার কনফার্ম করো। সেই আর্মি ক্যাম্পে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো যে সামনে সেলা টানেল আছে, সেলা টানেল থেকেই পাশেরও রাস্তা আছে আর টানেলেরও রাস্তা রয়েছে। তো আমাদেরকে বলা হলো যেখানে টানেলটা রয়েছে তার পাশে থেকেই আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যাওয়া যাচ্ছে কিনা। ওপর দিকটায় দেখুন এই মুহূর্তে স্নোফল হচ্ছে ওই ওপরটাতে, আর তার জন্য পুরো গাছপালা সব সাদা হয়ে গেছে। পাহাড়ের উপরের অংশে তুষারপাত হয়ে গাছপালা সব সাদা বরফে ঢেকে যাচ্ছে। এই রকম দারুণ দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে একটি টানেলের দিকে, যার নাম সেলা টানেল। আগে গুয়াহাটি বা দিরাং থেকে তাওয়াং যেতে হলে আপনাকে সেলা পাসের পথেই যেতে হতো, কিন্তু শীতকালে প্রচুর তুষারপাত হলে সেই সেলা পাসের রাস্তা বন্ধ হয়ে তাওয়াং এর সাথে ভারতের বাকি অংশের সড়ক পথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যেত। ফলে সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত সেনা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব হতো না, যা ভারতের সীমা সুরক্ষার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াতো। এছাড়া খাদ্য ও চিকিৎসার মতো জরুরি ব্যবস্থাও প্রায় অকেজো হয়ে পড়তো। তাই সেলা পাসের বিকল্প বন্দোবস্ত হিসেবে 4 বছর ধরে নির্মাণ কাজ চলার পর 2024 সালের মার্চ মাসে সেলা এলাকায় পাহাড় কেটে 12 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ বানানো হয়েছে, যেটাকে সেলা টানেল বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় তৈরি হওয়া এই টানেলটি হলো বিশ্বের দীর্ঘতম ডাবল লেন পাহাড়ি টানেল। এই টানেলের নামকরণ করা হয়েছে সেলা নামের এক স্থানীয় মনপা মেয়ের নামে। কেন, সেই কাহিনী শোনাবো একটু পরেই। আমাদের গাড়ি এসে দাঁড়ালো সেলা টানেলে। এখানে সবে মাত্র স্নোফল হয়েছে, পুরো ফ্রেশ বরফ চারিদিকে। এই সেলা টানেল চত্বরেই যে এতটা বরফ দেখতে পেয়ে যাব মোটেও আশা করিনি। দারুণ লাগছে এখানে, এত বরফ
ফাটাফাটি আর কি। এখানে বরফ থাকলেও ঠান্ডাটা কিন্তু অতটা লাগছে না, ফাটাফাটি লাগছে কিন্তু এই চত্বরটাতে। স্নোফলটা আমরা কিছুক্ষণের জন্যই মিস করে গেলাম, কারণ আমরা যখন নিচে থেকে উঠছিলাম ওপরে তখনই স্নোফলটা হয়ে গেছে। এখানে চারিদিক বরফে ছেয়ে আছে, কি অসম্ভব সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। মানে একটু লাকিও ফিল হচ্ছে আর কি, যে টানেলে ঢোকার সাথে সাথে এরমই। আমরা 5টা দিয়ে আসতে পারতাম, কিন্তু ওই দিকটা দিয়ে রাস্তাটা বন্ধ রয়েছে, তাই এই টানেলে আসতে বললো। এখান থেকে এবার আমরা সেলা লেকের দিকে যাব। তো এখানেই এতটা বরফ পড়েছে, সেলা লেক তো পুরোপুরি জমে গেছে নিশ্চয়ই। চন্দন আর গৌরব তো বরফ দেখতে পেয়ে একদম উঠে পড়ে লেগেছে, ওরা থামছেই না। আরে বাপরে, দেখি আমিও একটু খেলি ওদের সাথে বরফ নিয়ে। সেলা পাশে বেশ কিছুক্ষণ আনন্দ করার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। গাড়িতে চেপে আমাদের বেরোতে হবে এবার। প্রায় অন্ধকার সেলা টানেলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের পরবর্তী গন্তব্য সেলা লেকের দিকে। টানেলের বাইরে বেরিয়ে সাদা বরফ আর ঘন কুয়াশা ছাড়া আর বিশেষ কিছুই দেখা যাচ্ছিল না। শীতকালটায় এখানে মোটামুটি এইরকমই আবহাওয়া থাকে, তাই সেলা টানেল যে আসলে সবার জন্য অত্যন্ত দরকারি যোগাযোগ মাধ্যম সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 1962 সালের যুদ্ধের পর থেকেই এই চত্বরে প্রচুর ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণ করা হয়েছে, যেখানে আমাদের বীর যোদ্ধারা সবসময় দেশের রক্ষা করে যাচ্ছেন। সেলা লেক আর সেলা টানেলের মধ্যে দূরত্ব প্রায় 9 কিলোমিটার, কিন্তু সেলা লেকের উচ্চতা সেলা টানেলের চেয়ে আরো 700 ফুট বেশি, মানে প্রায় 13,700 ফুট। তাই সেলা লেক চত্বরে বরফের পরিমাণও একটু বেশি থাকে। শীতকালে অতিরিক্ত ঠান্ডায় সেলা লেকের অধিকাংশটাই বরফে পরিণত হয়। আমরা নেমে যাচ্ছি এই যে সেলা লেকের দিকে। এই দিকটা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। পুরো চত্বরে যেহেতু স্নোফল হয়েছে এই মুহূর্তে, চারিদিকে শুধু বরফ আর বরফ। আর এই যে বাদিকে যেটা রয়েছে এটাই হলো সেলা লেক। দেখুন কি ফাটাফাটি সুন্দর দেখতে এই লেকটা। আর এই মুহূর্তে এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, হাত পুরো কেঁপে যাচ্ছে। একটা হাত আমি অলরেডি জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখেছি, আর একটা হাতে ভিডিও করছি, মনে হচ্ছে হাতটা পুরো কেটে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। অরুণাচল প্রদেশ ভ্রমণে আসা টুরিস্টদের কাছে এই সেলা লেকটি একটি বিশেষ আকর্ষণ। আবহাওয়া পরিষ্কার আর ঝলমলে নীল আকাশ থাকলে এই লেকের জলও সম্পূর্ণ নীলাভ হয়ে যায়, যা এই লেকের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। ধর্মীয় দিক থেকেও এই লেকটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ সেলা অঞ্চলে প্রায় 101টি হ্রদ রয়েছে, যেগুলিকে বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই সেলা লেকও সেই হ্রদগুলির মধ্যেই একটি, তাই সেলা লেক বৌদ্ধ ধর্মীদের মধ্যে পবিত্র হিসেবে পরিচিত। লাল হয়ে গেছে পুরো হাত, প্রচন্ড ব্যথা করছে, আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না, গাড়িতে ঢুকে যাই। আমরা সেলা লেক হয়ে অনেকটাই নিচে চলে এসেছি। সেলা লেকে প্রচুর ঠান্ডা ছিল, হাত পুরো জমে যাচ্ছিল আর ব্যথাও করতে শুরু করেছিল, মনে হচ্ছিল যে কোনো টাইম ফেটে রক্ত বেরিয়ে যাবে। তো ফটাফট আমরা গাড়িতে উঠে গেছিলাম। এবার হাতটা অনেকক্ষণ গরম করার পর তারপর আমি আবার ভিডিও বানানো শুরু করেছি। সেলা লেক থেকে আমাদের পরবর্তী গন্তব্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। নিউকমাদুং ওয়ার মেমোরিয়ালের মতোই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালও 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাসের সাথে যুক্ত। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি এসে থামলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে। এটা দিয়ে ওপরে উঠে যাচ্ছি এই চত্বরটার। এই যে দেখুন, এই ভেতরেই রয়েছে আমাদের আর্মি জওয়ান রাইফেলম্যান যশবন্ত সিং এর একটি এই যে মূর্তি। 1962 সালের অক্টোবর মাস নাগাদ চীন ভারতের উপর আক্রমণ করে। আক্রমণটা করে এই অরুণাচল প্রদেশের এই সেগমেন্টটাতে। চীন আক্রমণ করে প্রথমেই দখল করে নেয় তাওয়াং অঞ্চলটা, যেটা এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে। কিন্তু তাওয়াং অঞ্চল দখল করে কিন্তু চীন থেমে থাকেনি। চীন তাওয়াং দখল করার পর তারপর নিচের দিকে নেমে আসতে থাকে, মানে দক্ষিণ দিকে নেমে আসতে থাকে। তাওয়াং থেকে নিচের দিকে আসার রাস্তাতে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার বর্তমান নাম যশবন্তগড়। এবার তাওয়াং দখল করার পর চীনা সেনাবাহিনী যখন নিচের দিকে নেমে আসছিল, তখন বর্তমানের যে যশবন্তগড় এলাকাটা রয়েছে এই এলাকাতে একজন তরুণ সৈনিক ডেপ্লয়েড ছিলেন, রাইফেলম্যান যশবন্ত সিং, যার মূর্তিটা আমরা নিচে দেখলাম। যখন তিনি দেখলেন একে একে তার সহকর্মী প্রত্যেকে মারা গেছেন, তিনি একলা
72 ঘন্টা ধরে চীনা সেনাবাহিনীর সাথে লড়াই করে গেছেন এই চত্বরে। দেশকে কতটা ভালোবাসলে একজন, যখন সে জানে সামনে শত্রুপক্ষের 300 জনের ওপরে সেনাবাহিনী রয়েছে, তারা এসে তাকে যে কোনো টাইম ক্যাপচার করতে পারে, হত্যা করে দিতে পারে, তবুও নিজের সাহস আর অদম্য জেদ আর দেশের প্রতি ভালোবাসা, এই 3টে জিনিসের দৌলতে রাইফেলম্যান যশবন্ত সিং কন্টিনিউয়াস চাইনিজ সেনাবাহিনীকে অ্যাটাক করে গেছে, একবার এই বাংকার থেকে, একবার ওই বাংকার থেকে, আর সেনাবাহিনীকে, চাইনিজ সেনাবাহিনীকে এখান থেকে আগে যাওয়ার থেকে বাধা দিয়েছে। যশবন্ত সিং জানতেন যে তিনি হয়তো বাঁচতে পারবেন না, তবুও কিন্তু হাল ছাড়েননি, কন্টিনিউয়াস লড়াই করে গেছেন। তার এই বীরত্বের জন্যই তাকে সম্মান জানাতে এই যে স্মৃতিসৌধটা রয়েছে এটা তৈরি করা হয়েছে। এই মেমোরিয়ালেই দেখতে পাবেন তার ব্যবহার করা কিছু জিনিসপত্র, মূর্তি, ছবি, আরও অনেক কিছু। এই জায়গাটার নাম বর্তমানে যশবন্তগড়, তবে আগে কিন্তু এই জায়গাটার নাম যশবন্তগড় ছিল না। যশবন্ত সিং এর বীরত্বের জন্য এই জায়গাটার নাম পরিবর্তন করে রাখা হয় যশবন্তগড়। একটু সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি এই চত্বরটার। এটাই হচ্ছে একটা যুদ্ধ বাংকার। এই রকম এই চত্বরে বেশ কটা রয়েছে। এই যে দেখুন একটা, এই জানালাগুলো দিয়েই শত্রুপক্ষের ওপর নজর রাখা হতো আর গুলি চালানো হতো। আর এইদিকে দেখুন ভেতরে মোটামুটি যে স্পেসটা আছে সেটা এখন এখানে ইন্ডিয়ান আর্মি ইউজ করছে বিভিন্ন কাজে। এই যে দেখুন এগিয়ে যাচ্ছি 1962 সালের যে বাংকারগুলো রয়েছে সেগুলোর দিকে। দেখুন প্রথম বাংকার, দেখুন কেমন ছিল এই বাংকারটা, দেখাই। দেখুন লেখাই রয়েছে 1962 সালের 7 নম্বর বাংকার। ভেতরে ঢুকছি। খুবই ছোট একটা রুম। এই বাংকারটার থেকে দেখুন এই যে ছোট জানালাটা, 1962 সালের যুদ্ধে এই বাংকারগুলোর থেকেই কিন্তু শত্রুপক্ষের ওপর অ্যাটাক করা হয়েছে। এই চত্বর থেকে আশেপাশের দৃশ্যটাও কিন্তু দারুণ আসছে। দেখুন দেখাচ্ছি সামনে গিয়ে। বীর যোদ্ধা রাইফেলম্যান যশবন্ত সিং এর পক্ষে টানা 72 ঘন্টা ধরে চীনা সেনাবাহিনীর সাথে যুদ্ধ চালানো সম্ভব হতো না, যদি না সেলা আর নুরা নামের দুই স্থানীয় মুনপা আদিবাসী তরুণী জল, খাবার, বিভিন্ন সরঞ্জাম আর চীনা বাহিনীর ব্যাপারে নানা তথ্য দিয়ে যশবন্ত সিংকে সাহায্য করতেন। স্থানীয় কাহিনী অনুযায়ী যশবন্ত সিং সাহসিকতার সাথে লড়াই করে শহীদ হলে তাকে সাহায্যকারী তরুণী সেলা চীনা বাহিনীর হাতে বন্দী হওয়ার চেয়ে আত্মহত্যা করার পথ বেছে নেন। এই মনপা তরুণী সেলার যুদ্ধে দুঃসাহসিক অবদান আর আত্মবলিদানকে সম্মান জানাতেই সেলা পাস, সেলা লেক আর সেলা টানেল নামকরণ করা হয়েছে। স্থানীয় কাহিনী অনুযায়ী যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের গেটের কাছেই একটি কবরস্থান তৈরি করা হয়েছে, যেখানে চীনের প্রায় 300 সেনার সমাধি আছে বলে বলা হয়। 1962 সালের যুদ্ধে নিহত হওয়া চীনা সেনাদের মৃতদেহ চীন ফেরত নিয়ে যেতে রাজি হয়নি, তাই এখানেই তাদের শবদেহ সমাহিত করা আছে। এই জায়গার আশেপাশের সৌন্দর্য কিন্তু দারুণ। দেখুন নীল আকাশের নিচে আর এই উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে খুব সুন্দর লাগছে। যাই হোক, এই চত্বর ভ্রমণ আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা এবার নিচের দিকে এগিয়ে যাই। এই গেটটা দিয়েই আমাদের নিচে নেমে যেতে হবে। আমরা বাইরে বেরিয়ে চলে এলাম এই গেটটা দিয়ে। যদিও আমরা নেমেছিলাম এখানেই, কিন্তু আমাদের গাড়িটা বলেছে সামনে দাঁড়িয়ে থাকবে, তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। এইদিকে বিভিন্ন জিনিসপত্র দোকান রয়েছে, সেগুলোতে আপনারা চাইলে কোনো কিছু কিনে নিতে পারেন। এই সামনেটাই করে চা খাওয়ার জায়গা রয়েছে ফ্রি অফ কস্ট। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এখানে চা খাওয়ার জন্য। এটার থেকে কাপগুলো নিয়ে নিতে হবে, এখানে জল আছে, একটু ধুয়ে নিয়ে তারপর এটার থেকে চাটা বের করে নিতে হবে ফ্রি অফ কস্টে। এখান থেকে চা নিয়েও খেতে পারেন, আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকেই অ্যারেঞ্জ করা হয়ে থাকে টুরিস্টের জন্য। চাটা কিন্তু বেশ টেস্টি, মশলা টি। চা খাওয়ার পর এই যে কাপগুলো রয়েছে ধুয়ে রাখতে ভুলবেন না। এটাতে জল রয়েছে, এই জলটা ঢেলে এটা ধুয়ে তারপর রাখবেন, যেন পরের জন্য এটা ইউজ করতে পারে ঠিক করে। চাটা খাওয়ার পর এবার এগিয়ে যাচ্ছি ক্যান্টিনের দিকেই। গিফট শপের পাশেই এই যে এটাই হলো একটা ক্যান্টিন। এই ক্যান্টিনে আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নেব, কারণ অলরেডি 1:45 বেজে গেছে। এখানে দেখছি বাকি সবাই ঢুকেছে, আমরাও ঢুকি।
এখানে হ্যান্ড ওয়াশের বন্দোবস্ত রয়েছে, কিছুটা এইরকম দেখতে ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা অর্ডার দিয়েছি 3টে আলুর পরোটা আর 3টে মশলা দোসা, যেটার প্রাইস পড়বে 100 টাকা করে, মোট 3টে 300 টাকা। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, তো খাচ্ছি আমরা আলুর পরোটা আর মশলা ধোসা। মশলা ধোসাটা এখন আসেনি, আসবে। তো আলুর পরোটাটা দিয়ে দিয়েছে, এখানে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুর পরোটা মোটামুটি এখন শেষ হয়ে গেছে, পরোটাটা তো খাওয়া হয়ে গেছে। আমরা ওয়েট করছি দোসার, দেখি দোসাটা আসতে লেট হচ্ছে। ভেতরে মশলা দোসা তৈরি হচ্ছে, আমরা দোসার জন্য অপেক্ষাই করছি। এবার চলে এসেছে আমাদের দোসা। চন্দন, কেমন খেতে? ভালো। এটা হলো মশলা দোসা, সাথে একটা তরকারিও দিয়েছে। তরকারি না, ডাল দিয়েছে, সাম্বার টাম্বার নেই, মশলা দোসার সাথে ডাল। এই আর্মি ক্যান্টিনে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পাশেই রয়েছে একটা ওয়াশরুম, এর নিচে আছে জেন্টস টয়লেট। ওয়াশরুম থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গাড়ির সামনে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জাং ফলস।